বেশিরভাগ প্রতিষ্ঠান অংশগ্রহণ না করায় সফলতা পায়নি ব্যাংক এবং এমএফএস এর মধ্যে আন্তঃলেনদেন ব্যবস্থা। এমন অবস্থার মধ্যে গেটস ফাউন্ডেশনের সঙ্গে ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম নিয়ে চুক্তি করল বাংলাদেশ ব্যাংক। গভর্নর জানান ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে পুরোদমে চালু হবে এই ব্যবস্থা, যেখানে যুক্ত থাকবে দেশের আর্থিক খাতের সব প্ল্যাটফর্ম। ক্যাশলেস ব্যবস্থা নিশ্চিত হতে দুর্নীতি কমবে বলে মনে করেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। ডিজিটাল লেনদেন নিয়ে বেশ কয়েক বছর ধরে আলোচনা চললেও এখনও দেশে ৭০% লেনদেন হয় নগদ টাকায়। প্রতিদিন গড়ে ডিজিটাল লেনদেন হয় ১২,০০০ কোটি টাকা, যা মোট লেনদেনের ৩০% কম। এমন পরিস্থিতিতে ক্যাশলেস লেনদেন এগিয়ে নিতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম চালু করতে চুক্তি করেছে গেটস ফাউন্ডেশনের সঙ্গে, যেখানে যুক্ত থাকবে এমএফএস, ব্যাংক, এজেন্ট ব্যাংকিং, আর্থিক প্রতিষ্ঠান এবং ক্ষুদ্র ঋণ বিতরণকারী প্রতিষ্ঠান। রাজধানীর এক হোটেলে বাংলাদেশ ব্যাংক ও গেটস ফাউন্ডেশন আয়োজিত মতবিনিময় সভায় এ নিয়ে কথা বলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। জানান, আন্তঃলেনদেনের এই ব্যবস্থা চালু হবে ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে, যা দেশের আর্থিক খাত এগিয়ে নিতে অনুকরণীয় হয়ে থাকবে। আজকে থেকেই অফিশিয়ালি আমাদের এই কার্যক্রমটা শুরু হবে, ইমপ্লিমেন্টেশন প্রোগ্রাম। আমরা ১.৫ বছরের মধ্যে জুলাই 27 আমাদের ফুললি অপারেবল সিস্টেম চালু হয়ে যাবে। তার আগে থেকেই হয়তো টেস্টিং এবং পার্শিয়াল অপারেশন চালু হয়ে যাবে। আর্থিক খাতে স্বচ্ছতা ফেরাতে ক্যাশলেস জরুরি উল্লেখ করে গভর্নর বলেন, নগদ টাকার লেনদেন কমানো গেলে দুর্নীতি কমে আসবে। It encourages transparent transactions and accounts and thereby makes the system more efficient and functional. বক্তারা বলেন, ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম দেশের অর্থনীতি পাল্টে দেবে। বছরে সরকারের অর্থ বাঁধবে ২০,০০০ কোটি টাকা। On the remarkable progress of Bangladesh payments ecosystem over the past decade, Bangladesh Bank has worked tirelessly to build a modern, secure and inclusive payment landscape. আমরা আমাদের যে ট্রানজ্যাকশনসগুলো হয়, যেটা আজকাল যে ক্যাশে কথা হচ্ছে, এখানে কিন্তু অনেক নন ট্রেসেবল ট্রানজ্যাকশনস হয়, যেগুলো কোনো রেকর্ড থাকে না। সো আমরা যদি এটাকে সিস্টেমে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে আমরা প্রত্যেক ট্র্যাক করতে পারবো। এতে করে আমাদের ন্যাশনাল ডেভেলপমেন্টে আমাদের অনেক ইনফর্মাল ইকোনমি যেটা আছে, দ্যাট উইল বিকাম পার্ট অফ দ্য ফর্মাল ইকোনমি। ফর বাংলাদেশ, Mozambique offers a blueprint for interoperability, a way to ensure that banks, mobile financial services and fintech innovators can work together, not in silos. বিশ্ব জিডিপির 10% লেনদেন হয় ডিজিটালে। প্রতিদিন লেনদেন হয় $9.6 ট্রিলিয়ন। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। প্রতিবেদনে দেখছিলাম, ব্যাংক এবং এমএফএস এর মধ্যে আন্তঃলেনদেন বাস্তবায়ন করা যায়নি বেশিরভাগ প্রতিষ্ঠানের অনীহার কারণে। এমন পরিস্থিতিতে নতুন যে গেটওয়ে করার উদ্যোগ বাংলাদেশ ব্যাংক নিয়েছে, তা কতটা সফল হবে বিষয়টি নিয়ে কথা বলতে যুক্ত করে নিচ্ছি অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবুল বাশারকে। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। ধন্যবাদ দেশ টিভিকে। জি, ক্যাশলেস সোসাইটি করতে যে আন্তঃলেনদেনের যে ব্যবস্থাটা করা উদ্যোগটা নিয়েছে বাংলাদেশ ব্যাংক, আপনি আসলে কি মনে করেন এটা কতটা বাস্তবসম্মত হয়েছে? সত্যিকার অর্থে এটা এই উদ্যোগটা অনেক আগেই নেওয়া হয়েছিল, সেটা সেভাবে কাজ করতে পারেনি, কারণ হয়তো আমাদের সবারই একটু গাফিলতি ছিল। সব ব্যাংকগুলো অংশগ্রহণ করেনি, আপনারা শুনতে পেয়েছেন এর মধ্যে। এবং এর মধ্যে আজকে যেটা আমাদের গেটওয়ে ফাউন্ডেশনের সাথে যেটা ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম নিয়ে যে চুক্তি করেছে আমাদের সেন্ট্রাল ব্যাংক, আশা করতেছি ইনশাল্লাহ এখন সবগুলো ব্যাংকে অংশগ্রহণ করবে এবং এটা সার্থক হবে। এবং গভর্নর মহোদয় জানিয়েছেন এটা ২০২৭ জুলাই থেকে এটা সম্পূর্ণভাবে শুরু হবে। আমরা কিন্তু এর আগেও দেখেছি ব্যাংক এবং এমএফএস এর মধ্যে যে আন্তঃব্যাংকিং সিস্টেম তৈরি করার চেষ্টা করা হয়েছে, তা কিন্তু সেভাবে আসলে সফল হয়েছে বলা যায় না। কারণ বেশিরভাগ মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকে আমরা কিন্তু দেখেছি যে তাদের আগ্রহের অভাব, তারা আসলে আসতে চায় না এই ব্যবস্থায়। আপনি আসলে এই বিষয়ে কি বলবেন? সেটাই, এখানে আসলে কোঅর্ডিনেশনটা ছিল না সবার, আমাদের হয়তো আগ্রহটা ওইভাবে ছিল না। আর আপনারা জানেন এখনো আমাদের যে লোকজন যারা ফিনান্সিয়াল ইনক্লুশনের মধ্যে নাই, তাদেরকে আসলে এটার মধ্যে সরাসরি সবাইকে নিয়ে আসাটা একটু কঠিনই আমাদের দেশের পক্ষে। যেহেতু আপনারা জানেন এখনো একটা বড় অংশ যারা অব্যাংকিং এর সাথে জড়িত আমাদের লোকজন, যার জন্য এইটা একটু সময় লাগবে। হয়তো আমাদের এই বিষয়টার সাথে অনেকে আমরা এখনো পর্যন্ত ওইভাবে প্রচলিত না, আমরা ইউজ টু না।
তো সেই জায়গাটা থেকে একটু কাজ করতে হবে, সময় লাগবে। এবং এটা এখন যেহেতু সেন্ট্রাল ব্যাংক পুরোদমে এটা চাচ্ছে যে এই খাতটাকে সবাইকে একটা ক্যাশলেস সোসাইটি, ক্যাশলেস সিচুয়েশন দেওয়ার জন্য, আশা করি ইনশাল্লাহ এটা কার্যকর হবে। যে বাংলাদেশ ব্যাংক যেমন বলছে যে এই বিষয়ে একদম সাধারণ মানুষ, আমরা যদি বলি একদম মুদির দোকান থেকে রিকশাওয়ালা, সবাইকে যুক্ত করা হবে এই বিষয়টাতে, বা দেশের সব জনগণকে। আসলে এটা কতটা বাস্তবসম্মত? সেক্ষেত্রে আসলে তাদেরকে যে ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা, সেক্ষেত্রে তো কিছু প্রশিক্ষণের ব্যাপার আছে। হ্যাঁ, এটা আসলে একটু সময় লাগবে, কিন্তু এটা যে বাংলাদেশ ব্যাংক যেটা বলেছে সবাইকে একই প্ল্যাটফর্মে আনবে, এটা কিন্তু অযৌক্তিক কিছু না, এবং আনতে হবে, একটু সময় লাগবে, যেহেতু আমাদের কিছু কনস্ট্যান্ট তো আছেই, সেটা আমরা সবাই জানতে পারি। কিন্তু এর মধ্যে দেখেন বাংলাদেশ ব্যাংক শুধু ব্যাংকগুলো কি না, যত ধরনের আপনার ফিনান্সিয়াল যে প্ল্যাটফর্ম গুলো আছে, ক্ষুদ্র ঋণ বিতরণকারী থেকে শুরু করে আপনার সবাইকে একই ছাদের নিচে আনতে চাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এবং সেক্ষেত্রে রিক্সাওয়ালা থেকে শুরু করে একজন ফুটপাতে যে ব্যবসা করে তাকেও নিয়ে আসতে চাইছে। সোজা কথা, সমস্ত জনগণকে এই প্ল্যাটফর্মে আওতায় নিয়ে আসতে চাচ্ছে। আপনারা দেখেন প্রথম দিকে যখন আমাদের দেশে মোবাইল আসলো, তখন আমাদের বাটন মোবাইল ফোন ছিল, কি আমরা কি মাধ্যমে করবো, পরে স্মার্টফোন চলে আসছে। এখন আপনি দেখেন একজন রিক্সাওয়ালা কিন্তু স্মার্টফোন চালাচ্ছে, আপনি দেখবেন রাস্তার পাশে একজন মুদি দোকানদার, সেও কিন্তু স্মার্টফোন চালাচ্ছে, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সে আমার চেয়েও ভালো চালাচ্ছে। হ্যাঁ, অতএব এটা আসলে একটু ইউজ টু ব্যাপার, একটু এটা ঠিক হয়ে যাবে সময়ের, কিন্তু ইনশাল্লাহ ঠিক হবে এটা। যে সিঙ্গেল গেটওয়ের মতো একটা বিষয়কে আমরা গেটস ফাউন্ডেশনের মতো বিদেশি প্রতিষ্ঠানের হাত আসলে এখানে দেওয়া হয়েছে, এটা আসলে জাতীয় নিরাপত্তা ঝুঁকির কোনো সম্ভাবনা আছে কিনা? ঝুঁকি তো আসলে এখন বেসিক্যালি আইটি বিষয়টা যদি ধরেন, এটা দেশ আর বিদেশ নাই, এটা পুরো পৃথিবী একটা প্ল্যাটফর্ম। এখন এখানে বিদেশি সংস্থা বা আমার লোকাল সংস্থা এখানে কোনো কিছু না, বরং আমাদের আইটির যে আজকে যে আমরা সার্ভিস গুলো নিচ্ছি, বেসিক্যালি তো আমাদের বিদেশি কোম্পানিগুলোর সাথে তো আমাদের যে ইন্টারেকশনের মাধ্যমে আমরা এই সেবাটা নিয়েছি। এখানে দেশি বিদেশি বিষয়টা ওটা না, বরং তারা টেকনোলজিক্যালি অনেক ডেভেলপড, সেক্ষেত্রে আমাদের এই সুবিধাটা ওদের সাথে নিতেই হবে। তো এখানে আর হ্যাকিং বা অন্যান্য যে আমাদের ঝুঁকিগুলো থাকে, আমি এটাই বলছি যে আমরা কিন্তু আসলে দেখি যে সাইবার আর্থিক প্রতিষ্ঠানগুলোতে কিন্তু সাইবার অ্যাটাকটা একটু বেশিই হচ্ছে। কয়েকদিন আগেও আমরা দেখেছি যে এরকম একটা ঘটনা ঘটেছে। যেখানে ডিজিটাল বিষয় থাকবে, সেখানে আপনার যেমনি ভাবে আপনার সুবিধা থাকবে বেশি, চ্যালেঞ্জও থাকবে বেশি, কনস্ট্যান্টও থাকবে বেশি। এটাই খুব স্বাভাবিক, এবং সেই কনস্ট্যান্টটাকে আপনাকে ওভারকাম করতে হবে, সেজন্য তো আমাদের আগে যেতে হবে আমাদেরকে। সেক্ষেত্রে আসলে সাইবার সিকিউরিটি নিয়ে আমাদের দেশের ব্যাংকগুলোর যেই প্রস্তুতি, ওইটা আসলে এখন কি অবস্থায় আছে? আসলে ব্যাংকগুলো এই ক্ষেত্রে, যে আপনি কি বলছেন, প্রশ্নটা ক্লিয়ার না। আমাদের সাইবার সিকিউরিটি নিয়ে ব্যাংকগুলোর যে প্রস্তুতি থাকা প্রয়োজন আসলে এখন, সেই প্রস্তুতির দিক থেকে আসলে আমরা কতটা এগিয়ে আছি? আসলে সাইবার সিকিউরিটিকে ফেস করার জন্য আসলে কিন্তু প্রচুর অর্থের প্রয়োজন, অনেক টাকা, যেহেতু সিকিউরিটি বিষয় এখন এগুলো সবগুলো ব্যাংক হয়তো, যত সিকিউরিটির আপনার কোনো শেষ নেই, একটা প্রোটেকশনের পর আরেক ধরনের প্রোটেকশন। আসলে সব সিকিউরিটি আসলে ওইভাবে হয়তো ব্যাংকগুলো অনেক ক্ষেত্রে নিতেও পারে না, তার আর্থিক সীমাবদ্ধতাও থাকে, কিন্তু তারপরেও এগুলো নিতে হবে, না নেওয়ার কোনো বিকল্প নাই। কারণ আপনার যদি আপনার টাকার যদি আপনার নিরাপত্তা না থাকে, তাহলে তো আপনার কিছুই থাকলো না। আপনার সবকিছু আছে, আপনি যদি দরজা খুলে রাখলেন, তাহলে তো আপনার কিছু থাকবে না, তাই না? দরজাটাকে আপনার দিতে হবে, আটকাতে হবে। তো এই জায়গাটা হলো মূল বিষয়। আপনাকে আজকে কিন্তু গভর্নর বলেছেন যে 2027 সালের জুলাইয়ের মধ্যে আসলে বাংলাদেশ পুরোপুরি এই সিস্টেমের মধ্যে ঢুকে যাবে। এখন সেই বিষয়ে আসলে আপনার মন্তব্যটা আমি জানতে চাই, আপনারা কতটা প্রস্তুত? তাই বলেছেন, চালু হবে, পুরোদমে চালু হবে 2027 এর মধ্যে। জি, যে আপনাদের প্রস্তুতিটা সম্পর্কে জানতে চাই। আমাদের তো প্রস্তুতি, আমরা এটাতে অলরেডি কাজ করতেছি, আমরা কাজ করছি, এবং আমাদের যে সিবিএস সিস্টেম থেকে শুরু করে আমাদের এখানে আইটি ক্ষেত্রে যে ধরনের ডেভেলপমেন্ট আমাদের দরকার, আমাদের বোর্ড, মাননীয় পরিচালনা পর্ষদ এবং আমাদের সিনিয়র ম্যানেজমেন্ট, আমরা এটা নিয়ে কাজ করতেছি অলরেডি। এবং আমাদের যাদের সাথে আমাদের ভেন্ডর বিদেশি সংস্থা, আমরাও আমাদের সিবিএসটা বিদেশি একটা সংস্থা থেকে নিয়েছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় আসলে বাংলাদেশ ক্যাশলেস হতে সম্ভব হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।